আপনারা শুনছেন লেখিকা শ্রীতমা সেনগুপ্তর কলমে কুহক। গো গো শব্দে চমকে উঠলাম আমি। কি যেন একটা মন দিয়ে ভাবছিলাম, হঠাৎ ফোনটার ভাইব্রেশনের শব্দে হাত দিয়ে টেনে নিলাম ফোনটা। নোটিফিকেশন এসেছে ফেসবুক থেকে, কেউ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। নোটিফিকেশনের ওপর ক্লিক করে ফেসবুকে ঢুকলাম। আজকাল এই পাড়ায় বড় একটা আশা হয় না। এ পাড়া বলতে ফেসবুক আর কি। একটা সময় ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতেই খুব অ্যাক্টিভ থাকতাম, আর সেই সুবাদে ফলোয়ার সংখ্যাও অবশ্য এখনও প্রচুর। ফেসবুকেই তো প্রায় ৬,০০০-এর ওপর। নিয়মিত কবিতা লিখে পোস্ট করতাম, আর হু হু করে লাইক আর কমেন্টের বন্যা আসতো। তাছাড়া আমি দেখতেও যথেষ্ট হ্যান্ডসাম। নিজের ছবি আপলোড করলেও সেই একই ব্যাপার হতো। তবে আজকাল আর তেমন সোশ্যাল সাইটগুলোতে থাকতে ইচ্ছে করে না। অদ্ভুত একটা বৈরাগ্য দেখা দিয়েছে আমার মধ্যে। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, আমি ঋষভ সেনগুপ্ত। বয়স ২৮ হয়েছে, বেশ কয়েক মাস হলো। মৌতুলি বসাক, বাহ, বেশ মিষ্টি নাম তো। মৌতুলি বসাক নাম নিয়ে কোনো এক মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ইনঅ্যাক্টিভ থাকার ফলে এই ফ্রেন্ড রিকোয়েস্টও আজকাল একটু কমই আসে বলতে গেলে। এলেও সেভাবে দেখা হয় না, অ্যাকসেপ্টও করা হয় না। কিন্তু এতদিন পর এমন একটা মিষ্টি নামের মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে একটু যেন চনমনে লাগলো। তবে মেয়েটার প্রোফাইল লক করা, এই এক হয়েছে এখন, কিচ্ছু বোঝার উপায় নেই। ডিপিতে ওড়না দিয়ে ঢাকা অর্ধেক মুখের একটা ছবি, যেটাকে অ্যাস্থেটিক বলে আজকাল। মেয়েদের এই ছবি তুলতে কি যে ভালো লাগে। অর্ধেক চোখ, শাড়ির আঁচল, দুটো চোখ, খোলা চুল, আদা খেঁচড়া ছবি দেয় সব, তাও আবার কেমন সব ঝাপসা ফিল্টারে। উফ, পারেও বটে। মৌতুলিরও তাই। ডিপিতে ওই অ্যাস্থেটিক ছবি, কভার ফটোয় পাহাড়ের ছবি। কয়েক মুহূর্ত ভাবলাম, ফেক প্রোফাইল না তো, অ্যাকসেপ্ট করা কি উচিত হবে? আইমু দাদা। দরজার আড়াল থেকে জরি মুখ বাড়াচ্ছে। জরি এবারের কাজের মেয়ে, বয়স ১৪। মায়ের হাতে হাতে কাজ করার জন্যই ওকে আনা হয়েছিল। বড় পিসি পাঠিয়েছিল গ্রাম থেকে। বছর ৩ তো হয়েই গেল ওর এ বাড়িতে। দিবি আছে, আয়। আমা ভাত দিছে, চলেন। উফ, জরি তোর এই ভাষাগুলো বন্ধ করতো। কতবার শিখিয়েছি, তবু তুই এই সবই বলবি। হাসলো জরি। কালো ছোপ পড়া দাঁত, মুখখানি মিষ্টি। ফ্রক পরে, দুটি বিনুনি ঝুলিয়ে ঘোরে সবসময়। এই, সবসময় হাসবি না, যা এখন যা। মাথাটা গরম নাকি দাদা? কেন? দুধ ছাই করতেছ? কোথায় দুধ ছাই করলাম? বেশ, যাইতাছি। আম্মা খাওন দিছে। এই শোন শোন। মায়া লাগলো জরিকে দেখে। আহারে, কতটুকু একটা মেয়ে। ওদের গ্রামের মেয়েদের ১০ পেরোতেই বিয়ের খোঁজ শুরু করে। ও এ বাড়িতে যখন আসে তখন ওর ১১ বছর বয়স। গ্রামে পাত্র পেলেই মেয়ের বিয়ে দেবে ওর বাবা। ততদিন কাজ করুক। অভাবের সংসার, তা পাত্র পেয়েও ছিল। জরির মা এসে ওকে নিয়ে গেল, বলে গেল, জামাই কাজ করতে দিবে, বিয়ের পর কয়েকটা দিন কাটক গিয়া, তারপর মাইয়া আবার ফিরে আসবে। মায়ের সন্দেহ ছিল জরি আর আসবে না। নতুন সংসার, বর ছেড়ে তার আসতে বয়েই গেছে। কিন্তু মাকে ভুল প্রমাণ করে মাস ঘোরার আগেই সে হাজির, সাথে নতুন বর। সেও বউকে ছাড়তে এসেছে। আমি দেখেছিলাম, নেহাতি বাচ্চা একটা ছেলে। কত বয়স হবে? ২০-২২, তার বেশি তো কিছুতেই না। টেরিকটের প্যান্ট আর হাওয়াই শার্ট পরে জরির বর এসেছিল। জড়ো সড়ো হয়ে সোফায় বসেছিল। জরি আবার শাড়ি পরেছে, লাল খড়মড়ে ফোলা একটা শাড়ি। মা মিষ্টি দিল খেতে, শরবত দিল জরি নিজে। শরবত মিষ্টি খেয়ে বর বিদায়ী হলো। তারপর মা জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, এত শিগগিরই চলে এলি যে, বর ছাড়লো তোকে? জরি ততক্ষণে পুরনো ফ্রকে ফিরে গেছে। হেসে বলল,
ও আম্মা, না সারলে টেহা পাইবে কেমনি? তোর বর কি করে রে? খালাসি আম্মা, লরির খালাসি। রাত রাত বাইরে থাকে, অমন ধারায় কাম। তোর বুঝি পছন্দ হয়নি বর? বাইরে থাকে বলে? উত্তরে মুচকি হাসল জরি। সেই থেকে এখানেই। বর 3-4 মাসে একদিন আসে, খানিক্ষণ কথা বলেই চলে যায়। নিচের বারান্দায় দাঁড়িয়ে কথা বলে ওরা, ফোন করে কচিত কদাচিৎ। মা ফের একদিন বলল, কটা দিন শ্বশুর বাড়িতে ঘুরে আয় না, বিয়ের পরপরই তো চলে এলি। না আম্মা, এহেনি ভালো আছি, টেহাটা পাই যাইতেছে, আমার যাওন লাগে না। সত্যি ওর বর এসে টাকা নিয়ে যায়, মাইনের অনেকটাই নেয়। মা আর কিছু বলেনি, বেশ চলছে। ডাকলে কেন ও দাদা? অতীত থেকে ফিরে এলাম, মায়া হলো আমার। আহারে, এতটুকু একটা মেয়ে কী বা পেয়েছে জীবনে। বললাম, এই এদিকে আয়, তোকে একটা জিনিস দেখাই। কি? এই দেখ বলে ফোনটা জরির দিকে বাড়িয়ে মৌতুলি বসাকের প্রোফাইলটা দেখালাম। এই ছবিটা দেখে তোর কি মনে হচ্ছে রে জরি? একটা মাইয়া মানুষ। মেয়ে সেটা বুঝতে পারছিস? পারুম না কেন? উড়নি দিয়ে মুখ ঢাকছে, চোখে কাজল, মাইয়া ছাড়া কি? ঠিকই, কিন্তু আসল মাইয়া না নকল মাইয়া বুঝতে পারছি না রে। অত বুঝনি কাম কি দাদা? বিয়া তো করবে না এই মাইয়া ডারে। বলে ফিক ফিক করে হাসলো জরি। কপট রাগ দেখালাম আমি। খুব পেকেছিস না? হ্যাঁ, যা যা এবার যা। হাসতে হাসতেই মৌতুলির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। ঘরের নাইট ল্যাম্পটা জ্বালিয়ে পড়ছিলাম। খাওয়া দাওয়া শেষ, মা বাবা শুয়ে পড়েছে তাদের ঘরে। জরিও তার বসার ঘরের বিছানায় গভীর ঘুমে। আমার ঘুম আসছে না, এই এক সমস্যা হয়েছে আজকাল। ঘুম আসতে চায় না। রাত থেকে গভীর রাত, গভীর রাত থেকে ভোর, তখন চোখটা হয়তো লেগে আসে। ঘুমের ওষুধেও আজকাল আর কাজ হয় না। মা ঠিকই বলে, বেপরোয়াভাবে ঘুমের ওষুধ খাওয়াটা আমার ভুলই হয়েছিল। ওই কয়েকটা মাস সব ভুলতে চাইতাম, পারতাম না। আপ্রাণ চেষ্টা করতাম ঘুমলে সব স্মৃতি থেকে মুক্তি। তাই ঘুমের ওষুধ খেতাম, অনেকগুলো করে খেতাম ইচ্ছে মতো। এখন বুঝতে পারি ভুল করেছি। এই শরীরটা আর আমি সর্বনাশ করে ফেলেছি। প্রয়োজনে ওই ঘুমের ওষুধ আর কাজ করে না। একটা মেয়ের জন্য এসব ভাবলে হাসি পাই আজকাল। এত বোকা ছিলাম। মোবাইলে নোটিফিকেশন এলো, ভাইব্রেশন মোড থেকে রিংটোনে রাখি এখন। টুকটাক ফেসবুকে ঢুকি, আবার মেসেঞ্জারে কেউ একজন মেসেজ করেছে। ও, মৌতুলি বসাক। মোবাইলে টাইম দেখলাম রাত 1:40। এই সময় মেয়েটা মেসেজ করছে, তাও প্রথমবার। না না, বড্ড জাজমেন্টাল হয়ে পড়ছি। দেখি না কি বলে। আপনি আর লেখেন না? মেসেজটা দেখে কিছুক্ষণ থমকে গেলাম, কি উত্তর দেব ভেবে ওঠার আগেই ফের মেসেজ। আপনার লেখা বিভিন্ন সাহিত্য গ্রুপে পড়েছি। আমি কবিতা পড়তে ভালোবাসি খুব। আজকাল আর দেখি না নতুন লেখা আপনার, তাই সরি যদি ডিস্টার্ব করে থাকি। না না, ডিস্টার্বের ব্যাপার নেই। আপনি আমার কবিতা পছন্দ করেন জেনে তো ভালোই লাগলো, ধন্যবাদ। আপনি কি করেন? আপনিও কি লেখালেখি? না না, আমি এত গুণী নই, আমি কেবল পড়তেই পারি। এটা হতো বড় গুণ। ভালো পাঠক হওয়া কিন্তু সহজ নয়। ভালো কবি হওয়া বোধ হয় একটু কঠিন, তাই না? সেই জন্যই বুঝি আর লেখেন না। তা বটে, একটু কঠিন তো বটেই। বেশ, তাহলে তো আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় থাকবই। আমার কবিতা যে আর আসে না, হয়তো আর আসবেও না। কলমের কালি শুকিয়ে গেছে। ছাড়ুন ছাড়ুন, বেশি কথা বলে ফেললাম। আপনি কোথায় থাকেন? আমি নর্থের দিকে। প্রোফাইলে দেখেননি? চূড়ান্ত স্মার্ট তুমি। এটা বহুদিন পর এমন সাবলীলভাবে কথা বলতে শুনছি কোনো মেয়েকে।
ফাউল খেয়ে গেলাম। উত্তরে কয়েকটা ইমোজি পাঠালো মৌতুলি। তারপর লিখল, ওকে, গুড নাইট, স্লিপ টাইট। I'll try my best। লিখে নেটটা অফ করে দিলাম। আবার কিছুক্ষণ বইয়ের পাতা উল্টালাম। ঘুমে চোখ যখন ঢুলে এলো তখন বাইরে পাখি ডাকছে। 3 বছর হতে চলল লেখা, এখনো তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না? এখনো এভাবে সন্দেহ করো? বিশ্বাস করার মতো জায়গাটা তৈরি করতে পারোনি তুমি। আচ্ছা, আমি অবিশ্বাস করার মতোই বা কি করেছি বলো তো? আজ অবধি কখনো তোমার বিশ্বাস ভেঙেছি? থামো, দুনিয়ার মেয়েদের সাথে রাত দিন কথা বলে চলেছ। লেখা, ওনারা আমার লেখার ভক্ত, আমার লেখার জন্যই তো কথা বলেন। বাবা, মেয়েগুলো তোমার সাথে কেবল সাহিত্য চর্চা করে মেসেজে? না, আমি তা তো বলিনি, কিন্তু প্লিজ ঋষভ, টাইম দাও আমাকে। টাইম? কিসের টাইম? আমাকে ভাবতে দাও, আমি এই রিলেশনশিপটা নিয়ে ভাবতে চাই। এত বছর বাদে আবার তুমি ভাবতে চাও? লেখা, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ এটার এভাবে সুযোগ নিও না। সুযোগ তো তুমি নিয়েছো, নাওনি? এই 3 বছর ধরে আমাকে ইউজ করোনি, সাথে অন্য মেয়েদের সাথে সমান তালে। জাস্ট শাট আপ, ওকে? লেখা, তুমি যাও, তুই প্লিজ যাও। তোমার মাথা ঠিক নেই, কি বলছো নিজেও জানো না। পরে কথা বলবো আমরা। বেশ, টেক ইউর টাইম। আমার মাথা ঠিক আছে, বাই। সেদিন লেখা উঠে চলে গেছিল কফি শপের চেয়ার ছেড়ে। যায়নি ঋষভ। পরপর কয়েক কাপ ব্ল্যাক কফি খেয়েছিল, ধাতস্থ করেছিল নিজেকে। লেখার আসল নাম বিচিত্রা রায়। ঋষভ ডাকতো লেখা বলে। সম্পর্কের শুরুর দিকে নামটা দিয়েছিল ঋষভ। বলেছিল, তুমি আজ থেকে আমার সমস্ত কবিতা, আমার লেখা। সময়টা কত অন্যরকম ছিল। দুজনের বাড়িতেই সবটা জানত। কয়েক বছর পর সেটেল করবে দুজন, তেমনটাই কথা ছিল। কিন্তু শেষ 6 মাসে দ্রুত বদলে যেতে থাকলো লেখা। প্রচণ্ড রকম ঝগড়া, অশান্তি, যেন ইচ্ছাকৃত বাধাতো অশান্তি, তুচ্ছ কারণে, অকারণেও। সেদিন ওভাবে কফি শপ থেকে চলে যাওয়ার পর লেখাকে বিরক্ত করেনি ঋষভ। সময় দিয়েছিল ওকে, ঠিক বুঝবেও। থাকুক নিজের মতো কটা দিন। 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন কেটে যাওয়ার পরেও যখন লেখা যোগাযোগ করল না, ঋষভ ফোন করল। কটা রাত ঘুম হয়নি ভালো করে। মেয়েটার সাথে রোজ রাতে কথা বলে তারপর ঘুমোতে যাওয়া, এটাই রুটিন হয়ে গেছিল কটা বছর। গতকাল একেবারেই ঘুম হয়নি। সিগারেটের পর সিগারেট টেনেছে। তারপর ভোর হতেই ফোন করেছিল। হ্যালো, কে? আমি। ঠিক আছো তুমি? সব ঠিক আছে তো? এতদিন একটা মেসেজও করলে না লেখা। আমি খুব মিস করছি তোমাকে। আজ মিট করি? না, সরি। বলেই ফোনটা কেটে দিল লেখা। ফের ট্রাই করল ঋষভ। সুইচড অফ। হয়তো চার্জ নেই ফোনে। বেলার দিকে ফের ফোন করল ঋষভ। কি হলো আবার? তখন ফোনটা কেটে গেল আসলে, তাই কেটে দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুমোচ্ছিলে বলে, তাই না? কি বলবে জলদি বলো, আমার টাইম নেই। লেখা, বলি আজ মিট করি একবার? বললাম তো সকালে না। লেখা, এত দিন হয়ে গেছে, তুমি আমাকে একটা মেসেজ পর্যন্ত করনি। ফোন তো ছেড়েই দাও। আমি আর পারছি না তোমাকে না দেখে থাকতে। প্লিজ প্লিজ, আজ একবার মিট করি না। প্লিজ জোর করো না ঋষভ, আমি ইন্টারেস্ট পাচ্ছি না। ইন্টারেস্ট পাচ্ছ না মানে? যাও তোমার মেয়ে ফানাদের সাথে মিট করো। আবার লেখা, প্লিজ। ফোনটা কেটে ঋষভের নম্বরটা ব্লক করে দিয়েছিল লেখা। 1000 বার ফোন করেও তাকে পাওয়া যায়নি। আর অজস্র মেসেজ করেছে, রিপ্লাই নেই। শেষ প্রায় 1 মাসের মাথায় লেখার বাড়ি পৌঁছে যায় ঋষভ। এর আগেও 2বার এসেছে,
লেখার বাবা মায়ের সাথে পরিচয় আছে ভালোই, যথেষ্ট খাতির যত্ন করেছিলেন সেদিন ওনারা, কিন্তু লেখার দেখা পাওয়া যায়নি। ঘরেই ছিল, বেরোয়নি ঘর থেকে। ওর বাবা মাও অপ্রস্তুত হয়ে পড়েছিলেন মেয়ের ব্যবহারে। ফিরে এসে আর যোগাযোগ করেনি ঋষভ। বেশ আত্মসম্মানে লেগেছিল সেদিন। রোজ রোজ এত এত রান্না আমি আর পারছি না বাপু, বয়স তো বাড়ছে নাকি? এত করো কেন? কে খায় এত? তোমার ছেলের প্যাকনা জানো না, 10 পদ না হলে তার রোচে। আর এই হতচ্চারি কাজের মেয়েও হয়েছে তেমন, কোনো কাজে যদি পাওয়া যায়। আম্মা খুব রাগেছে দাদা, খাইনি বা চলো। ঘর ঝাঁট দিতে দিতে তার স্বভাব অনুযায়ী ফিক ফিক করে হেসে ফেলল জরি। তুই বা মায়ের হাতে হাতে আর একটু কাজ করিস না কেন রে? হ্যাঁ, মাকে একা পারে? উফ, আমার মনে হয় আম্মা আমার রান্নাঘরে ঢুকতে দেবে, চাই দেবে, নিজেই সব করবে, আবার চিল্লাবেও। আহ জরি, বড্ড কথা হয়েছে তোর আজকাল, এই জন্যই তোকে তোর বর রাখেনি। ইস, আরে বর রে আমার, রাখার কে আমারে? আমি থুয়ে এসেছি সব। বাবা, গেলি তো সেবার, এলি কেন আবার সব থুয়ে? আমার মুখে থুয়ে শব্দটা শুনে আবার ফিক করে হেসে ফেলল জরি। ওই যে হাসি মস্করা চলছে, এদিকে আমি ভাত বেড়ে রেখেছি। খোকা, খোকা, খাবি আয়। না, এবার যেতেই হয়, মা নয়তো বড্ড খেপে যাবে। আজ অনেক দিন বাদে ছাদে এলাম। বেশ রাত হয়েছে, পুরো শহরটা বোধ হয় এখন ঘুমিয়ে, আমি একা জেগে। লেখা কি করছে এখনো? ঘুমোচ্ছে, গান শুনছে হয়তো। ঘুমোননি? নোটিফিকেশনের আওয়াজে ফোনের দিকে তাকালাম। মৌতুলি না, আপনিও জেগে? আমি রাত চড়া, আপনার মতো। চড়ে বেড়ান নাকি? আমি কিন্তু রাতে চড়ে বেড়াই না, বাড়িতেই থাকি। আমি তো চড়ে বেড়াই। দূর, বিশ্বাস করলেন না? একেবারেই না। বেশ, তা আপনি ঘুমোননি কেন? ঘুম আসছে না। কিছু লিখছেন বুঝি? না। তাহলে কারোর কথা ভাবছেন? একটু থমকে গেলাম। আবার আমার মনের মধ্যে সেই সন্দেহটা উঁকি দিল, এটা ফেক প্রোফাইল নয় তো? কেউ মজা করছে কি? মানে নিজে থেকে এমনতর কথাবার্তা চট করে কি কোনো মেয়ে বলে? কি হলো, কোথায় গেলেন? এই তো, বলুন। কি ভাবছিলেন? আমার প্রোফাইলটা ফেক কি না? এবার হকচকিয়ে গেলাম। অন্তর্যামী শব্দটা শুনেছি এতকালে, কি তাই? তাড়াতাড়ি লিখলাম, না না, তেমন ব্যাপার না। সত্যি বলুন, কবি মানুষদের মিথ্যে বলতে নেই কিন্তু, পাপ হয়। হেসে ফেললাম, লিখলাম, ভুল বুঝবেন না, আসলে এত সাবলীলভাবে চট করে কোনো মেয়েকে তো আগে কথা বলতে দেখিনি, তাও সামান্য কয়েকদিনের ফেসবুক আলাপে, তাই আর কি। তাছাড়া আপনার প্রোফাইলের ছবিগুলোও তো স্পষ্ট নয়, মানে তাই। কয়েক সেকেন্ড চুপ, ফের টাইপিং দেখালো। আমি এমনই, জানেন তো, কারো কোনো কাজ পছন্দ হলে বা কারোর ওপর মুগ্ধ হলে আমি সেটা চেপে রাখতে পারি না। আপনাকে আগেই বলেছি, আপনার লেখার প্রবল ভক্ত আমি। আর রইল বাকি ছবির কথা। আমাকে দেখতে খুব বিচ্ছিরি, জানেন তো, সেজন্য স্পষ্ট কোনো ছবি আমার নেই প্রোফাইলে। আমি এতটাই বিচ্ছিরি যে আপনি ছবি দেখলে আজ অবধি কথাই বলতেন না আমার সঙ্গে। ইনফ্যাক্ট ফ্রেন্ড রিকোয়েস্টই অ্যাকসেপ্ট করতেন না। মেয়েটা মজা করছে। সত্যি যদি ওর কথা সত্যি হয়, তাহলেও সেটা এত সাবলীলভাবে কেউ বলতে পারে?
লিখলাম, ঠাট্টা করছেন? একদম না। এতদিন বা এতক্ষণ মনে হয়নি, বরং বলা ভালো কখনো এমনটা মনে হয়নি বা বলিও নি কাউকে। তবে আপনাকে বলতে ইচ্ছে করছে একটা কথা। অভয় দিলে বলবো। দিলাম। একটা ছবি পাঠাবেন আপনার, যে কোনো ছবি, যে কোনো সময় তোলা হলেই হবে। না, আপনি আপনি তাহলে আর আমার সাথে কোনোদিনও কথাই বলবেন না। কি যে ভাবেন আমাকে, আমি কি এতটাই নিম্নমানের মানুষ? ছি ছি, তাহা নয়। আসলে আমি তো জানি আমি কেমন। প্লিজ কটা দিন সময় দিন আমায়। কটা দিন সময়? উফ, এই শব্দগুলো আমার জীবনে বারবার কেন ফিরে আসে। মনটা আচমকাই খুব খারাপ হয়ে গেল, সেই আগের মতো। কি হলো, রাগ করলেন? না না, টেক ইউর টাইম। অজান্তেই লিখে ফেললাম আবার, টেক ইউর টাইম। পৃথিবী গোল, কি বলে না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, সেসব বোধহয় সত্যি। আচ্ছা, আপনি কি কোনো কারণে আপসেট? আর সেই কারণটা কি কোনোভাবে আমি? না না, আপনি নন। অর্থাৎ আপসেট, কারণটা বলা যায়? কারণ সেসব বৃত্তান্ত কতদিন কেউ শোনেনি, কতদিন কাউকে বলি না। আর এমন দেখাতে চাই যেন সব ভুলে গেছি, খুব ভালো আছি। বেশ, তবে একটা শর্তে, এতে আপত্তি করলে চলবে না। মন খারাপের কারণটা অচেনা মানুষকে তো বলা যায় না, বন্ধুকে বলা যায়। আর বন্ধুকে আপনি আজ্ঞে করাটা আমি অন্তত পারি না। তুমি করে বললে রাজি আছি। দীর্ঘ টাইপিং, একের পর এক লম্বা মেসেজ, ওপার থেকে কোনো উত্তর নেই। শুধু মেসেজগুলো সিন হচ্ছে, হয়েই চলেছে। আকাশের রং যখন ফিকে হয়ে এসেছে তখন থামলাম। এতক্ষণে ওপার থেকে মেসেজ এলো। এত কষ্ট পেয়েছো, এত কষ্ট বুকে নিয়ে হাসি মুখে ঘুরে বেড়াও? আজ জরির বর এসেছে। প্রতিবারের মতো তেমন সেজে গুজে আসেনি, একটু আলু থালু ভাব, সাথে আরও একজন, ওদের গ্রামের বোধহয় কেউ। বাবা তখন অফিসে, মা ওদের চেয়ারে বসিয়েছে, জল মিষ্টি দিয়েছে। ও বেটি কি কি নিয়ে আইছিল বলেন তো? বলল বরের সাথে আসা লোকটা। মা বলল, ওই তো দুটো কাপড়, সিঁদুর আর আলতা, এই নিয়ে এসছিল। কিন্তু ও তো কয় গয়না নিয়ে আইছিল। গয়না? কে দিয়েছিল গয়না? ওর মা তো কিছুই দেয়নি। ওর শ্বশুর ঘর থেকে দিয়েছিল। কি দিয়েছিল? গলার চেন, কানের দুল, হাতের চুড়ি, নাকফুল। থামো থামো। মা ঝাপড় দিয়ে উঠতেই চুপ করে গেল লোকটা। আমার বেদম হাসি পেল। এসব সিচুয়েশন মা দারুণ সামলায়, আমাকে বা বাবাকে ভিড়তে দেয় না সামনে। মিথ্যে কথা আর একটাও বললে পুলিশ ডাকবো। গয়না দিয়েছিল শ্বশুর বাড়ি থেকে। বারবার তো এই ছেলে এসে বউয়ের রোজগারের টাকা নিয়ে যেত, সে আবার গয়না দিয়েছিল। টাকা আদায়ের তাল, তাই না? মায়ের বচন শুনে ঘাবড়ে গেল দুজনেই। জরির বর বলল, আরে না না মাসি, আপনি এসব কথা ভাবেন না। গা ঘরে 10 কথা হইতিছে তো, তাই বলি ফেলছে ও। আমরা তেমন কিছু দিতে পারি নাই ওরে। হ, ঠিকই তো, ন্যায্য কথা একদম। ন্যায্য কথা যখন জানোই তখন কি ধান্দায় এসছো বলে ফেলো এবার। আমি কিন্তু পুলিশে খবর দেব না তো। না না মাসি, আমার কোনো ধান্দা নাই, শুধু কটা টেহা যদি দিতেন। টাকা দিলাম তোর মাকে, আবার তোমাকে দেবো কেন? তাছাড়া তুমি বরের কোন কর্তব্য পালন করেছো শুনি? লজ্জা করে না তোমার? তাইলে ওই সাইকেলখানা দিয়েন। বাবার কোন যুগের একটা সাইকেল পড়ে আছে সেদিকে নজর গেছে ব্যাটা। লড় ঝড়ের সাইকেল একেবারে। তা তুমি ওটা নিয়ে এত দূর যাবে কিভাবে?
ঠিক সইলা যামো। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও, কিন্তু খবরদার আর বিরক্ত করতে আসবে না। বউ নিয়ে সংসার যখন করনি তার উপর কোনো অধিকারও নেই তোমার। এরপর আবার এলে কিন্তু সোজা পুলিশ ডাকব। বিদায় হও এখন। তাড়াতাড়ি দুজনে উঠে পড়ল। সাইকেলটা খোলাই ছিল, নিয়ে চলল দুজনে। জানলা দিয়ে দেখলাম জরির বর চালাচ্ছে আর সাথের লোকটা সামনে বসেছে, আর জরি যেন পেছনে বসে পা দোলাতে দোলাতে চলে যাচ্ছে। ও দাদা, কেমন দিল আম্মা? আমি হাসেই বাঁচি না। জরির সাইকেলে বসার দৃশ্যটা চোখের সামনে ভাসতেই বললাম, তুই বরের সাইকেলের পেছনে চেপে চলে গেলেই তো পারতি জরি। মরণ। আজকাল নিয়ম করে কথা হয় মৌতুলির সাথে, সবটাই মেসেজে অবশ্য। হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবো ভেবেও চেয়ে উঠতে পারিনি। আবার যদি বলে প্লিজ কটা দিন সময় দাও আমাকে, এই বাক্যটা না যেন কাঁটার মতো ফোটে, তাই মেসেঞ্জারেই কথাবার্তা চলে। আমার সমস্ত কথা, আমাদের সমস্ত কথা মৌতুলিকে বলি। আমাদের বলতে লেখার আর আমার। লেখাকে দেখার সেই প্রথম দিন থেকে সবটা বলি, সব পরিষ্কার মনে আছে আমার। ঘটনাক্রম হয়তো একটু এলোমেলো হয়ে যায়, কিন্তু ঘটনা মনে থাকে সবটাই। সবটাই বলি ওকে, খুব মন দিয়ে শোনেও। এত মন দিয়ে আমার কথা বোধ হয় কেউ কখনো শোনেনি। কথার মাঝখানে একটাও প্রশ্ন করে না। আজকাল অনেকটাই সাবলীল আমরা, আগের মতো হেজিটেশন কাজ করে না যে অপরপক্ষ কিছু ভাববে না তো। আমি জবাব দিই প্রশ্নের। মৌতুলির মতে ওর জীবনে শোনা সবচেয়ে সুন্দর আর সবচেয়ে কষ্টের প্রেমের গল্প নাকি আমার গল্পটাই। এটার মনটা বোধ হয় বড্ড নরম। দাদা, ভিতরে আসুন। জরি উঁকি দিচ্ছে দরজা দিয়ে, দুষ্টু মুখ। বললাম, হ্যাঁ আসুম। বল আসবো। আইসবো? আয় আয়। গুটি সুটি পায়ে ঘরে ঢুকলো সে, দাঁড়িয়ে আছে। বললাম, কি কিছু বলবি? কাজে তো আসিসনি মনে হচ্ছে, তাহলে তো হাতে ঝাঁটা বালতি থাকতো, নেতা থাকতো। কাম করুন কি, আম্মা তো নাই, সব সকালেই সারা হয়েছে। মনে পড়ল মা বাবা আজ নেই, সকাল সকাল মঠে বেরিয়ে গেছে। দীক্ষা নেওয়া মায়ের ওই মঠেই, সেখানেই গেছে। বিকেলের মধ্যে ফিরে আসবে। তুই খেয়েছিস? হ্যাঁ, খাইছি। ফোনে মন দিলাম। মৌতুলির প্রোফাইলটা আজকাল খুব ঘাঁটি, অনেক পোস্ট শেয়ার করা, প্রকৃতির ছবি, ওর ফোনে তোলা অনেক ছবি, অনেক কিছুই। আর চোখে দেখলাম জরি চুপ করে দাঁড়িয়ে আছে। কি রে, কি হয়েছেটা কি তোর? শরীর খারাপ নাকি? স্বভাব মতোই খিলখিল করে হেসে ফেলল সে। কে বলবে একটু আগেই চুপটি করে থমথমে মুখে দাঁড়িয়েছিল। কিসে কও না দাদা, আমাকে আবার শরীর। আচ্ছা বেশ, তাহলে কি হয়েছে সেটা বল না, চুপ করে কেন দাঁড়িয়ে আছিস? তোমার ওই মাইয়াটার লগে কথা হয় দাদা? ওই যে একদিন ফোনে দেখাইছিলে। বাবা, তোর তো বেশ মনে আছে। কও না দাদা। হয়তো। কেন? এমনি যে গেলাম, ফোন নিয়ে বসে থাকো তো এখন, তাই। খুব পেকেছিস, খুব পেকেছিস। দাঁড়া, কান ধরে তোকে উঠবোস করাবো, মা আসুক। মা এলে বলবো তোকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে। শ্বশুরবাড়ি যামু? কার কাছে যামু? বড়টা তো গেছে গিয়া। এই তোর ইচ্ছে করে না শ্বশুরবাড়ি যেতে? সেবার তো গেলি বেশ। তুমি তো বললা তাই গেছিলাম, নয়তো ওই মিনসের লগে কে যায়? এই হে রাজে বাজে কথা। আচ্ছা, ঘাট হয়েছে, যাই এখন, সাথে বেড়াই খানিক। বেশ সাবধানে যাস, বৃষ্টি পড়েছে, খুব পিছল হয়ে আছে কিন্তু ছাদটা। যেতে গিয়েও ঘুরে তাকালো জরি, খিলখিলিয়ে হেসে বলল, কতবার পরনের লাগে দাদা। ফোনের স্ক্রিনের দিকে কতক্ষণ তাকিয়ে আছে জানে না ঋষভ। 1 ঘন্টা না 1 যুগ। স্ক্রিনের লেখাগুলো যেন মাথার মধ্যে পেরেকের খোঁচা দিচ্ছে, বুক চিড়ে দিচ্ছে সরু প্লেট দিয়ে। আমি এই সম্পর্কটা আর টানতে পারছি না, আমি শেষ করছি এটা। তোমার সাথে একটা সময় খুব ভালো কেটেছে,
আশা করি সেই স্মৃতিগুলোই থাকবে, নতুন করে কোনো তিক্ত স্মৃতি তৈরি করবে না তুমি। আমি মুভ অন করতে চাই। আশা করব তুমি সে সুযোগটা দেবে আমাকে। আমাদের সম্পর্কটা ওয়ার্ক করলো না, এটা শেষ হবারই ছিল। জীবন থেমে থাকে না, এগিয়েছো, ভালো থেকো। এই লাইনগুলো কত লক্ষবার পড়েছে ঋষভ জানে না। ওর বিশ্বাস হচ্ছে না এটা লেখার মেসেজ। তার মানে ওর বন্ধুরা যা বলেছিল সেটাই সত্যি। ওদের বিশ্বাস করেনি ঋষভ, উল্টে ঝগড়া করেছে। এতটাই বিশ্বাস ছিল লেখার উপর। কি হয়েছে রে খোকা? হ্যাঁ বাবু, কাঁদছিস কেন তুই? মা ঘরে এসেছে, কখন কেঁদে ফেলেছে ঋষভ জানে না। মাকে দেখে হাউমাউ করে আরো জোরে কেঁদে উঠল ঋষভ। মা তাড়াতাড়ি ওকে বুকে চেপে ধরল, পিঠে হাত বোলাতে লাগলো। ওরা ঠিক বলেছিল মা, ঠিক বলেছিল, আমি ভুলছিলাম। মা আমি কি করবো এবার? বলো, তুমি বলো, আমি কিভাবে থাকবো? আমি কি হয়েছে বাবা? বল আমাকে, সবটা খুলে বল। শান্ত হ। আচ্ছা জল খাবি? উত্তরের অপেক্ষা না করেই মা এক গ্লাস জল দিল। এত তেষ্টা পেয়েছিল বোঝেনি ঋষভ। বল আমাকে, কি হয়েছে বল, খুলে বল আমাকে সবটা। আচ্ছা বিচিত্রা কি কিছু বলেছে? ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে মা, ও আর এ সম্পর্কে থাকবে না। কেন? কারণ বলেছে কিছু? আমি একবার কথা বলবো ওর সাথে ফোনে। কোনো লাভ নেই মা, ও আর ফিরবে না। কিন্তু এইভাবে কেন বাবু, কেন? সেটা বলেছে তোকে কিছু? কোনো কারণ তো হবে। আচ্ছা ঝগড়া হয়েছে তোদের? ঝগড়া তো তুই কি ওকে কিছু খারাপ কথা? না মা, ও অন্য একজনকে বিয়ে করবে মা, অন্য একজনকে বিয়ে করবে। বিয়ে? কিন্তু কিছু বলতে গিয়েও থেমে গেলেন ঋষভের মা। কি বলবেন বুঝতে পারলেন না। বিয়ের কথাবার্তা একরকম হয়েই আছে, বিচিত্রার বাড়ির লোকও এসেছেন এখানে। তাহলে আমি একবার বিচিত্রার সাথে কথা বলি না রে, দেখিও কি বলে। না মা, আর তাতে কিছু হবে না। বিদেশের ডাক্তার পাত্র পেয়েছে, আমাকে আর মনে ধরে? কি করবো এবার? বলতে বলতে ফের কেঁদে উঠল ঋষভ। সবটাই বুঝলেন মা, কিন্তু কি বলবেন বুঝে উঠতে পারলেন না। ছেলে কদিন ধরেই গুম হয়ে আছে, তাও প্রায় মাসখানেক হবে বোধহয়। ভেবেছিলেন ছোটখাটো ঝগড়া যেমন হয় আর কি, কিন্তু এ তো মাথার উপর আকাশ ভেঙে পড়ার সমান। ভেঙে পড়লে চলবে না, সামলাতেই হবে ছেলেকে। শোন বাবা, তোকে একটা কথা বলি, ও যদি তোকে না চায় সেটা কার ক্ষতি বলতো? ওরই তো। তোর মতো একটা ছেলে যে ওকে এত ভালোবাসে, এমনটা পাবে ও আর কোথাও? টাকায় সব হয়? ও যেতে চাইলে ওকে যেতে দে। এখনো বুঝবে না রে, সময় এলে ঠিক বুঝবে ও কি হারিয়েছে, আর সেটা ওর ক্ষতি। হাজার বোঝানো সত্ত্বেও ঋষভ ক্রমশই নিজেকে বন্দি করে ফেলতে লাগলো চার দেওয়ালের মধ্যে। খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। বন্ধু বান্ধব আসতো, প্রচুর চেষ্টা করতো ওকে বাইরে নিয়ে যাবার, পারেনি। সারাদিন বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতো ঋষভ। জড়িও তখন ভয়ে যেত না ওর ঘরে, খাবারটা দিয়েই চলে আসতো। এসে বলতো, আম্মা দাদার বাতাস লাগছে।
ওই মাগে কিছু করছে, আপনি দাদারে মসজিদে নিয়ে যান, ঝাড়ফুঁক করে দিবে, দাদা ঠিক হয়ে যাবে। ঋষভের মা শুধু শুনতেন, কিছু বলতেন না। ওনার স্বামী চিরকালই অফিসের জগতের বাইরে কিছু চেনেন না। সকালে বেরিয়ে যান, ফিরতে রাত। কেন্দ্রীয় সরকারি দপ্তরে ভালো পদেই রয়েছেন উনি। কাজের চাপ আছে, সংসারের সবটাই চিরকাল স্ত্রীর হাতে দিয়েই নিশ্চিন্ত উনি। কাকে বলবেন, কি করবেন, কিছুই বুঝে উঠতে পারছিল না ভদ্রমহিলা। ক্রমশ চেইন স্মোকার হয়ে গেল ঋষভ। কটা সিগারেট, কত প্যাকেট দিনে খেত, হিসেব থাকতো না। জরিকে দিয়ে আনাতো, না এনে দিলে ভায়োলেন্ট হয়ে পড়তো যেন। এরই মধ্যে একদিন রাতের ঘটনা। বৃষ্টি পড়ছিল সেদিন। একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল সবাই। হঠাৎ মাঝরাতে গোঙানির মতো আওয়াজ পেয়ে তড়িঘড়ি ঋষভের বাবাকে ডেকে ছেলের ঘরের দিকে ছুটলেন মা। এমনিতেও ঘুম হয় না আজকাল ছেলেটার চিন্তায়। গিয়ে দেখেন দরজা বন্ধ ভেতর থেকে। ছেলের আওয়াজ আসছে ঘর ঘর করে। দরজা ধাক্কা, চিৎকারের পর চিৎকার। তারপর দরজা খোলে ঋষভ। দরজা খুলতেই দেখা যায় প্রবল টান উঠেছে তার, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ মুখ লাল, ঘর ভর্তি সিগারেটের ধোঁয়া। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কদিন ভর্তি থেকে ছাড়া পায় ঋষভ। প্রচুর স্মোক করে ফেলেছিল সেদিন রাতে, পরপর অগুন্তি। ফলে ওই অবস্থা হয়। ডাক্তার একজন সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করতে সাজেস্ট করেন। বাড়ি ফিরে স্নান সেরে একটু ধাতস্থ হয় ঋষভ। শরীর ভীষণ দুর্বল। ভাতটুকু খেয়ে নে বাবা, তোর মা সেই ভোর থেকে উঠে রান্না করছে। ঋষভের বাবা ছুটি নিয়েছেন এই কদিন। আমার খেতে ইচ্ছে করছে না বাবা, তোমরা খেয়ে না, আমি পরে খাবো। তা হয়? তোকে ফেলে তোর মা খাবে? খেলেও বেড়ে দেওয়ার জন্য সে বসেই থাকবে। কেন, জরিকে বলবো খিদে পেলে ও বেড়ে দেবে। জরি? হ্যাঁ জরি। মায়ের ওর রান্নাঘরে ঢোকায় আপত্তি, টেবিল থেকে খাবার বেড়ে দিতে তো আপত্তি নেই। না মানে জরি। কি হলো, তুমি এখনো এখানে দাঁড়িয়ে? যাও না, তোমার কি সব কাজ আছে বলছিলে, করোগে যাও। কখন ঋষভের মা ঘরে ঢুকে এসেছে হাত মুছতে মুছতে। ওর বাবা বলল, আমার কাজ? কই না তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো মনে করিয়েছ, আমি যাই। হ্যাঁ। ওর বাবা যেন পালিয়ে গেল। একটু অবাক লাগলেও কিছু বলল না ঋষভ। তুই আয় আয়, আমি ভাত বেড়ে দিচ্ছি। আমি পরে খাচ্ছি একটু। আমি আর আগলে বসে থাকতে পারছি না খোকা, আমার শরীর আর চলছে না। কদিন যা যাচ্ছে আমার উপর আমিই জানি। হাজারটা ঝামেলা। ঋষভ খুব অবাক হলো। মা এইভাবে বলছে? কটা দিন হসপিটালে যাওয়া আসার জন্য এত ঝামেলা হয়েছে? তাও তো পরশুদিন যায়নি মা, বাবা গেল তাও বিকেলে। তোমাকে বসে থাকতে হবে না, জরি বেড়ে দেবে, ওকে বলে দাও। জরি নেই। নেই? নেই মানে কোথায়? ও দেশে গেছে নাকি? হ্যাঁ গেছে। বলেই তাড়াতাড়ি ঘর থেকে চলে গেল ঋষভের মা। তোমাকে দেখতে খুব ইচ্ছে করে জানো। তুমি তো আমাকে দেখেছো, প্রোফাইল ভর্তি ছবি, কিন্তু আমি তো দেখিনি তোমাকে। আমি দেখবার মতো কেউ নই। সেই এক কথা। সত্যি বলছি, আমাকে না দেখাই ভালো। এই তো বেশ চলছে। তাই বলে কি কার সাথে এতদিন ধরে কথা বলছি তাকে একবার দেখতে ইচ্ছে হবে না? সব ইচ্ছে তো পূরণ হয় না। ও, আমার বোধহয় কোনো ইচ্ছেই পূরণ হয় না। ওভাবে বলো না প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। আমি নিজেকে দেখাতে পারবো না তোমার কাছে। বেশ। রাগ হলো? না। আচ্ছা দাঁড়াও 5 মিনিট। ছাদে দাঁড়িয়ে কথা হচ্ছে আজকে। রাত বোধহয় 2:30 বাজে। ঝড়ের বেগে টাইপ করে চলেছি দুজনে। তবে কি মৌতুলি ছবি দেবে ওর? আমি আজ দেখতে
পাবো মেয়েটাকে? ভাবতে ভাবতে একটা ছবি মেসেজে এলো। ডাউনলোড হতেই সেটা সেভ করলাম, আর তারপর গ্যালারিতে গিয়ে দেখতে থাকলাম জুম করে। একটা রোগা সোগা মেয়ে, ছোটোখাটো, মাথায় এক ঢাল চুল, কোঁকড়ার চুল, চোখে চশমা, মুখখানা ভারী মিষ্টি, কাঁধে একটা ব্যাগ। ততক্ষণে মেসেজ চলে এসেছে। দেখা হলো? হলো, খুব মিষ্টি। কিন্তু কবেকার ছবি এটা? দেখে তো মনে হচ্ছে 19-20 বছরের বাচ্চা একটা মেয়ে। ঠিকই ধরেছ, 19ই তখন। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি, খুব পা বেড়েছিল তখন। এতদিন আগের ছবি? রিসেন্ট ছবি দিলে না কেন? অন্তত বছর খানেক আগের। প্লিজ ঋষভ, এটাই থাক, আর রিকোয়েস্ট করো না আমায়। একটা ভিডিও কল করব? বড্ড মরিয়া লাগলো আজ নিজেকে। বলতে না চেয়েও আমি বলেই ফেললাম। না প্লিজ, একদম না। আর কখনো এসব কথা বলবে না তুমি, কথা দাও। বেশ, দিলাম। নেটটা অফ করে দিলাম। মনটাই ভারী হয়ে গেল। কেন করে মধুরি এমন? কি অসুবিধা একটা ছবি দিতে? এতদিন তো বলতো খারাপ দেখতে, দিব্যি তো মিষ্টি দেখতে। তাহলে ছোটবেলাটা আমার ভালো কাটেনি জানো। মা যখন মারা যায় তখন আমি খুব ছোট, ওই বছর 7 হবে। মাকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখেছিলাম একদিন বিকেলবেলা, এটুকুই মনে আছে। তারপর খুব কান্নাকাটি হয়েছিল বাড়িতে, হাসপাতাল, বাড়ি। পরদিন ফুলের মালায় সাজিয়ে মাকে আনা হয়েছিল বাড়িতে। বড় মামা খুব কাঁদছিল আর ঝগড়া করছিল বাবার সাথে, বাবাও করছিল। সবাই সামলাতে চেষ্টা করে কিন্তু পারেনি। ধাক্কাধাক্কি শুরু হয় এমন সময় মা খাট থেকে উঠোনে পড়ে গেল গড়িয়ে। মানে? আমি বোধহয় অত ভালো শ্রোতা নই মৌতুলির মতো, তাই মেসেজের মাঝেই টাইপিং দেখেও প্রশ্নটা করে ফেললাম। হতবাক ভাবটা চেপে রাখতে পারলাম না। ও বলল, কে জানে, হয়তো ঠিকমতো বাঁধা হয়নি। ফুলমালা সমেত মা গড়িয়ে পড়ে গেল, গায়ের চাদর সরে গেল, ভিতরে কালো প্লাস্টিকে মোড়া। এটুকুই মনে আছে। থাক, আর বলার দরকার নেই, অন্য কথা বলো। অন্য কথা আর কি? তারপর বড় মামা আমাকে নিয়ে চলে যেতে চেয়েছিল, বাবা দেয়নি যেতে। রয়ে গেলাম বাড়িতে। বাবা সারাদিন বাড়ি থাকতো না, বহু রাতে ফিরতো, দেখাই হতো না আমার সাথে। কাজের লোকেদের কাছেই বড় হয়েছি। কিন্তু ঋষভ, একটা বয়সে না মেয়েদের মা বাবার দরকার হয় জানো। নিদেন পক্ষে আগলে শাসনে রাখার মতো একজন কেউ আমার সেই ভাগ্য ছিল না। পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু উড়নচণ্ডী বলতে যা বোঝায় সেটাই হয়ে গিয়েছিলাম। উল্টোপাল্টা বন্ধু, সিগারেটে টান, একটার পর একটা বয়ফ্রেন্ড, উশৃঙ্খল জীবন যাকে বলে। কিছুটা থামলো মধুরি, তারপর বলল, আমাকে খারাপ মেয়ে ভাবছো তাই না ঋষভ? না, সেটা ভাবছি না, তোমার জায়গায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছি। লেখা বা মৌতুলির মতো মেয়েতেই পৃথিবীটা ভর্তি হয়ে আছে এটা ভেবো না, কিন্তু অনেক ভালো মেয়েও আছে। ওই প্রসঙ্গ থাক, তুমি তোমার কথা বলো। আমার ওভাবেই চলছিল। কলেজে উঠে আরও বাড়লো সব কিছু। ছোট শহর, কোনো কথাই চাওর হতে সময় নেয় না। প্রেমনাথের প্রেমে পড়লাম, সত্যিকারের প্রেম। নামটা শুনে হেসো না কিন্তু, প্রেমনাথ ছেত্রী। আমার কলেজের বাইরে দাঁড়িয়ে থাকতো,
ওদের কাঠের ব্যবসা। আনস্মার্ট লাজুক ছেলেটাকেই ভালোবাসলাম। জীবনে তুখোর কিছু ছেলের সাথে ডেট করবার পর ভালোবাসা ঠিক কী জিনিস সেটা বুঝলাম প্রেমনাথের সাথে মিশে। ওর মতো করে কেউ বোধহয় আমায় ভালোবাসেনি এর আগে। তা এখন ছেত্রীবাবু কোথায়? বিয়ে কবে করছো? ছেত্রীবাবু আছে তার বাড়িতে ব্যবসায়। শুনেছি বিয়ে থা করেনি এখনো, তবে করবে হয়তো। আর করাই উচিত, কেনই বা নিজের জীবন নষ্ট করবে। মতুলি, আমি বুঝতে পারছি না কি বলছো তুমি, একটু খুলে বলো। ছেত্রীর সঙ্গে তখন উদ্দাম প্রেম, বুঝলে। ওর বাইকের পিছনে চেপে শহরময় ঘুরি। বাবাকেও জানাবো ভাবলাম, কিন্তু তালটা তার আগেই কেটে গেল। রোহিত নিতে পারল না ব্যাপারটা। অথচ ও কিন্তু ভালোবাসতো না আমাকে, আমিও না। ক্যাজুয়াল রিলেশনশিপে ছিলাম আমরা। ওরও প্রচুর বান্ধবী ছিল, তাতে আমারও বলার কিছুই ছিল না, ওরও ছিল না। ও বলতোও না, কিন্তু ছেত্রীর ব্যাপারটা ও যেন নিতে পারল না। কি করলো রোমিও? ধমকি চমকি দিল নাকি মদটদ খেয়ে বাওয়াল? অ্যাসিড ছুঁড়ে মারলো আমার মুখে। আমি তো ভাবতেও পারিনি ও এমনটা করবে। বাড়ি থেকে বেরিয়েছি সবে সেদিন। কয়েক পা এগোতেই পাশের সরু গলি থেকে বেরিয়ে আসলো। তারপর ছুঁড়ে মারলো অ্যাসিড আমার মুখে। আর কিচ্ছু মনে নেই আমার। স্তব্ধ হয়ে যাচ্ছি। এসব কি বলছে ও? অ্যাসিড মানে ও অ্যাসিড ভিকটিম? মেসেজ এলো, লিখলাম, না ভাবছি এত লড়াই ছিল তোমার জীবনে। ছিল না, এখনও আছে। লড়াই তো শেষ হওয়ার নয়। কোর্ট কেস চলছে? না, সেসব চুকে গেছে। ঝামেলায় যেতেই হয়নি বেশি। আর রোহিত, সে জেলে? না তো, দিব্যি ছাদে ঘুরে বেড়ায়, দেখি তো রোজ। মানে তুমি ট্রিটমেন্ট কোথায় করিয়েছ? রিকভার হতে কতদিন লেগেছে? রিকভার শব্দটা মুছে গেছে ঋষভ। হাসপাতালে ছিলাম কিছুদিন, অসম্ভব কষ্ট। রোহিতকে শাস্তি দিলে না? এত বড় অপরাধ করে? না, যা যাবার তা গেছে, আর তো ফিরে পাবো না। এই বেশ আছি। মধুলি, তুমি এই কারণেই তোমার ছবি আমাকে দেখাওনি এত বলা সত্ত্বেও? ধরো তাই। তুমি ভয় পেতে ঋষভ। কখনো না। তোমাকে ভয় পাবো আমি? হাসালে মতুলি। আমি বরং তোমাকে ভয় দেখাবো। পরিস্থিতিটা হালকা করার চেষ্টা করলাম, লাভ হলো না বোধহয়। মতুলি লিখল, ভয় তুমি পাবেই, সবাই পায়, যেই দেখে সেই পায়। তবু আমি দেখতে চাই তোমাকে। একটা ছবি পাঠাও প্লিজ। আমি ছবি তুলি না গো আর। আমার জন্য তোলো একটা। না, তা হয় না। তুমি কি কদিনে আমাকে এই চিনেছ? তোমাকে দেখে আমি ভয় পাবো আর তারপর যোগাযোগ বন্ধ করে দেবো, তাই তো? চেনো নি তাহলে তুমি আমাকে? তুমি যেমনই দেখতে হও আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার আসে যায়। গুড নাইট। লিখেই ঝপ করে অফলাইন হয়ে গেল মেয়েটা। ছাদ থেকে নিচে নামলাম, ঘরে ঢুকলাম। মাথায় ওই একই কথা ঘুরছে। এত বিভৎস মুখ যে এতবার বলা সত্ত্বেও দেখালো না। ভয় পাচ্ছে। পাগল মেয়ে। ঋষভ নাকি ভয় পাবে ওর ছবি দেখে। জরিকে ডাকলাম, জরি, এই জরি। ঘুম চোখে উঠে এলো মেয়েটা। কি খাও মাঝরাত্রিরে দাদা, ঘুম নাই? না নেই, জানা এক কাপ ভালো করে চা বানা, বেশি করে দুধ দিয়ে, হ্যাঁ, একটু কড়া করে। এখন রান্নাঘরে যাই আর আম্মা আওয়াজে উঠা পড়ো। আওয়াজ কেন হবে? একটু আস্তে করবি, দেখিস যাতে ঘুমটুম না ভাঙে ওদের। কি যে সাকার তাই বুঝি না বাবু। মাঝরাত্রিরে কে চা খায়?
যত সব হাউলা কাজ কাম। গজ গজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল জরি। আচ্ছা, মৌতুলি ঘুমিয়েছে? ঘুম আসছে না। আজ এই মৌতুলিকে আমি নিজেই চিনতে পারছি না। আমি মৌতুলি বসাক না, না ছিলাম, এখন তো একটা ফেসবুক অ্যাকাউন্ট হয়ে আছি মাত্র। এত বড় বাড়িটায় একা একা ঘুরে বেড়ানো, রাত গভীর হলে আশেপাশের বাতি নিভলে ছাদে ওঠা, এই তো কাজ আমার। ও হ্যাঁ, আরেকটা কাজ আছে। চিলেকোঠার অব্যবহৃত মাকড়সার জালে ভরা, ঝুলে ভরা ঘরটায় ঢুকে মাঝে মধ্যে জালনায় চোখ রাখা। কেন? কারণ এই জানলা দিয়েই রোহিতদের বাড়িটা সোজাসুজি দেখা যায়, ছাদ থেকে দেখা যায় না। এই চিলেকোঠার ঘরটা ছাদের এক কোণে। এই ঘরেই মা গলায় দড়ি দিয়েছিল। তারপর থেকেই তো ঘরটা বন্ধ। আমিও আগে আসতাম না, কেউই আসে না, এখন আসি। রোহিত কেমন আছে দেখতে আসি। ছাদে পায়চারি করে, ফোনে কথা বলে, সিগারেট খায়, কিন্তু ভুলেও আমাদের বাড়ির দিকে আর তাকায় না, ভয় পায় হয়তো। আচ্ছা, আমি ঋষভ সেনগুপ্তকে এত কথা বললাম কেন? কাউকে তো বলিনি। কেউ তো জানে না যে আমি জানি কাজটা রোহিত করেছিল, কাউকে বলিনি। তাহলে এই মৌতুলি, তুই ঋষভ সেনগুপ্তর প্রেমে পড়ছিস না তো? খুব সাবধান। সেই একই রকম বুকের ভেতর ধরফর, সারাক্ষণ কথা বলতে চাওয়ার ইচ্ছে। খুব সাবধান। না না, খুব সাবধান। ছেত্রীর বেলাতেও তো এমনটাই হয়েছিল। ফল কি হলো? ছেত্রীর কিছু এলো গেল? তুই মরলি না বাঁচলি তাতে ওর কাজকলা। সব ছেলেরা একরকম হয় রে, কারোর মন বলে কিচ্ছু নেই। ঋষভ বোধহয় একটু আলাদা, খুব সফট হার্টেড। বেচারা জীবনে কত বড় ঘা খেয়েছে। বিচিত্রা নামের মেয়েটা বিচ্ছিরিভাবে ডিচ করেছে ওকে, তাই হয়তো মানুষটা ভালোবাসার মানে বোঝে। ওরে মৌতুলি, তুই মনে হয় প্রেমে পড়ে গেছিস। এবার কি হবে তোর? কি করবি? বারবার তোকে দেখতে চাইছে মানুষটা। কিভাবে দেখাবি নিজেকে? সত্যিটা বলে দিবি? পারবি? ও তো ভয়েই মরে যাবে। নিজের সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়ছি, ভালো লাগছে না। প্রবল একটা ইচ্ছে হচ্ছে একবার ঋষভকে সামনে থেকে দেখার। একটা ভিডিও কল তো করাই যায়, চাইলে এখনই করতে পারি। না, সম্ভব না, কিছুতেই সম্ভব না। ধুর, ফোনটা ছুঁড়ে ফেললাম মেঝেতে। হে বাবা, তাড়াতাড়ি গিয়ে ফোনটা কুড়িয়ে নিলাম। যা, স্ক্রিনটা ভেঙে চুরমার হয়ে গেল যে, কাজগুলো ছুরছুর করে পড়ছে। এবার কি হবে? আমি কিভাবে কথা বলবো ঋষভের সঙ্গে? লেখার বিয়ের খবরটা ঋষভের কানে পৌঁছেই গেছিল। ও চায়নি শুনতে, তাও পৌঁছে গেছিল। আজ লেখার বিয়ে, ও অন্য একজনের হয়ে যাবে চিরতরে। সকাল সকাল এই ভাবনাটা আচমকায় যেন পাগল করে দিয়েছিল ঋষভকে। হসপিটাল থেকে ফেরার পর সাইকিয়াট্রিস্ট দেখানো হয়। বাবা মা জোর করে নিয়ে যান। ওষুধপত্র চলছিল, সাথে সাইকোলজিস্ট কাউন্সেলিং করছিলেন নিয়ম মতো। বেটার ছিল ঋষভ। ওষুধের জন্যই হোক বা কাউন্সেলিংয়ের জন্যই হোক, মনটা কেমন বোধহীন হয়ে যাচ্ছিল যেন। লেখার কথা ভাবতো ঠিকই, কিন্তু সেই প্রবল স্মোকের ঝোঁক, কান্নাকাটি, এগুলো কমছিল। কিছুটা হয়তো নিশ্চিন্ত হয়েছিলেন বাবা মা, কিন্তু এই খবরটা যেন ফের উন্মাদ করে দিল ঋষভকে। ফোনটা রাখা মাত্র
বিছানার চাদর বালিশ সব ছুঁড়ে ফেলতে লাগলো ঘরময়। জলের জগ, গ্লাস, ফুলদানি, বই সব ছুঁড়ে ফেলতে থাকলো। আওয়াজ পেয়ে তাড়াতাড়ি ঋষভের মা এসে ভয় পেয়ে গেলেন। কি করবেন বুঝতে পারলেন না যেন। এরকম কেন করছিস? হ্যাঁ, কি হলো বাবু? বল আমায়, বল শোনা। লেখার বিয়ে তো আজ, জানো না? আনন্দ করছে, আনন্দ। অমানসিক গলায় বলল ঋষভ। বিয়ের বিষয়টা ওর মা জানতেন, খবর পেয়েছিলেন আগে। ছেলেকে কিচ্ছু বলেননি, কিন্তু ঠেকানো গেল না। ছেলের বাবাও বেরিয়ে গেছেন অফিসে। মা দিশেহারা বোধ করলেন খানিক। খোকা শোনা, আমার কথাটা শোন বাবা। না 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 না, সিগারেট খাবো, সিগারেট এক্ষুনি খাবো, এক্ষুনি খাবো। সিগারেট তো নেই বাবা ঘরে। জরিকে ডাকো। জরি, এই জরি। জরি নেই খোকা, আমার কথাটা শোন। এমন করিস না। জরি, এই জরি। ওকে কি দোকানে পাঠিয়েছো না ইচ্ছে করে এখানে আসতে বারণ করে দিয়েছো যাতে আমার সিগারেট না আনতে পারে? তোর সিগারেট খাওয়া বারণ, ডাক্তার কিন্তু বারবার নিষেধ করেছেন। আমি খাবোই, আমার এক্ষুনি চাই মা, তুমি বুঝছো না। জরিকে ডাকো, না হলে কিন্তু আমি চলে যাবো দোকান। এই তো জরি, এই শোন শোন, একটু সিগারেট নিয়ে তো, যা শিগগিরই যা। বেশি করে আনবি, 4 প্যাকেট, যা। না 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 না, শোন শোন শোন, 8-10 প্যাকেট। এই নে, টাকা নিয়ে যা। আলমারি খুলে দুটো 500 টাকার নোট ছুঁড়ে দিল ঋষভ। তুই মায়ের দিকে কি তাকাচ্ছিস? তাড়াতাড়ি যা, আমি বলেছি তো, আমার কথা শুনবি, যা 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 যা। সারা আজ সব কটা সিগারেট খাবো আমি। জরি মায়ের পেছনে দাঁড়িয়ে ভয় ভয় চোখ নিয়ে তাকিয়েছিল। ধমকে উঠল ঋষভ। কি হলো রে বাবা, তুই যা। ভয়ে দৌড়ে পালালো জরি। মা কাঁদতে কাঁদতে ওই ঘরের মেঝেতেই জলের মধ্যে বসে পড়লেন। আমার মনটা খুব খারাপ গো দাদা, সমানে কাঁদতেছে। কাঁদুক কাঁদুক, আমিও তো কাঁদছি, কাঁদুক। তুমি অমনটা না করলেও পারতে সিগারেটের জন্য। বেশি জ্ঞান দিস না তো, যা এখান থেকে যা, এখন যা 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 যা। আমার জাপড় দিমনি, কে কার মনের আনন্দে বিয়ে করতেছে আর উনি মা বাপকে জাপড় দিতেছে। চুপ চুপ, একদম চুপ। নিজের জায়গাটা ভুলে গেছিস তাই না? শোন, তুই এই বাড়ির কাজের মেয়ে, মনে রাখিস। তোকে নিজের বোনের মতো দেখি, মা নিজের মেয়ের মতো দেখে, তাই খুব মাথায় উঠে গেছিস তাই না? বেরো এখান থেকে, বেরো। তুমিও আমার আল্লাতে মাথায় উঠেছো দাদা। এক সময় আইলে বুঝবা জীবনে বাপ মায়ের চেয়ে ভালো কেউ বাসে না। আমি বুঝছি, খুব বুঝছি। মা আমার গরিব, কিন্তু আমারে কখনো ব্যবহার করে নাই। আমার লোকের বাড়ি কাম করার টেহা সব সময় লাগছিল আমার বিয়ার জন্য। একটা টেহাও নিজে খরচ করে নাই, সব মোর জন্যই করছে। আর বিয়া হইয়া দেখলাম তো জীবনটা কত মধু দেওয়া। বাবা গো, সব ধান্দায় ঘুরতেছে, সব টেহার খেলা। টেহাটাই চিনল আমার। হাঁস অব্দি এক ফোঁটা জল ফেলে নাই হারামজাদা আমার লগে। টেহাই গেল মাস মাস, তাই দুঃখে বুক ফাটতেছিল ঢ্যামনার। দিয়েছি আশা করি, যখনই বলছি ওকে বলতে হাইছে নে, তখনই দিছি বেশ করি। তাহলে তো রাগ কিসের তোর বড়ের উপর? হ্যাঁ, দিয়েছিস যখন বেশ করে, তুইও তো কম যাস না কিছু, শোধ তো ভালোই তুলতে পারিস। এমনটাই চলতি হয়, নয়তো পায়ে পিসি মারবে সবাই। তোমার মতো ভেউ ভেউ করে কাঁদি হইলে হইছে। আচ্ছা যা বাবা, তোর অনেক ক্ষমতা আমার নেই, তুই যা না এখন। বলে প্রায় ধাক্কা দিয়ে জরিকে বের করে দরজায় ছিটকিনি দিয়ে দিল ঋষভ। বাবা এখনো ফেরেনি। মৌতুলি আর অনলাইন হয় না, কখনো ওর নামের পাশের ওই সবুজ বিন্দুটা জ্বলে না। সেদিন ওভাবে ওকে দেখতে চাওয়াটাই আমার ভুল হয়েছে বোধ হয়। ও যখন নিজেকে দেখাতে চাইছিল না ছেড়ে দিতাম, কিন্তু তখন কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। খুব ইচ্ছে করছিল মেয়েটাকে দেখতে। বহুদিন পর এমন বেহারা ইচ্ছে হলো। আমি তো ভেবেছিলাম আমার
মনটাও মরে গেছে। কিন্তু কি আশ্চর্যভাবে এই মেয়েটা সেটা ভুল প্রমাণ করলো। আমি ওর জন্য ছটফট করছি, প্রবল টান অনুভব করছি। প্রেমে পড়েছি নাকি আমি? তোর তাই হয় নাকি? কিন্তু সব যেন খুব চেনা চেনা অনুভব হলো। ঠিক এমনটাই তো হয়েছিল লেখার বেলাতেও। কি ঋষভ সেনগুপ্ত, ভালোবেসে ফেলেছ নাকি? সর্বনাশ করেছ। কিচ্ছু করার নেই, আর কিচ্ছু করার নেই। কি বা করতে পারি আমি? ও যদি যোগাযোগ না করে, না করতে চায়, তাহলে আমি কিছুই করতে পারবো না। আসলে সবাই আমাকে ছেড়ে চলে যায়, এটাই আমার কপাল। আর আমি শুধু দেখে যাই, কিচ্ছু করার থাকে না। এক্সকিউজ মি, শুনছেন? বলছি এটা 21 নম্বর ওয়ার্ড তো, পুকুরতলা? হ্যাঁ হ্যাঁ, কেন? আমি একটা ঠিকানা খুঁজছি। আসলে ঠিকানা ঠিক নয়, আমি কেবল নামটাই জানি শুধু। ঠিকানা জানো না? তা এত বড় এলাকায় ঠিকানা না জানলে খুঁজবে কিভাবে? আচ্ছা, ওই বুড়ো মানুষটা বোধহয় বাজার যাচ্ছেন, হাতে বাজারের ব্যাগ। দেরি হয়ে যাচ্ছে নিশ্চয়ই ওনার, কিন্তু কিছু করারও নেই। যেভাবেই হোক ওর বাড়িটা খুঁজে বের করতেই হবে আমাকে। বারবার ভালোবাসাকে হারানো যায় না, এবার কিছুতেই হারাতে দেওয়া যাবে না। বলছি কাকু, একটা হেল্প করতে পারবেন? আমি একটা নাম বলছি, যদি চেনেন বলতে পারবেন একটু? হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। নামটা শুনে মানুষটা কয়েক সেকেন্ড ভাবলেন, তারপর বললেন, ওদের বাড়ি কার খোঁজে এসেছো? বন্ধ থাকে তো বাড়ি বেশিরভাগ দিনই, থাকে না কেউ তখন। না না, থাকে কাকু, আমি জানি। এই তো দিন 15 আগেও তো ছিল সবাই। 15 দিন আগে ছিল? তুমি ঠিক কোন বাড়িটা খুঁজছো বলো তো? কাকে খুঁজছো? আপনাকে বললাম যে নামটা, ওনাকেই আমি খুঁজছি। ওকেই খুঁজছো? তুমি কোথা থেকে এসেছো? কে হও ওদের? বুড়ো মানুষদের এই এক সমস্যা, অযাচিত কৌতূহল। কিছুটা বিরক্ত হয়েও সামলে নিতে হবে, এছাড়া আর উপায় নেই ওকে খুঁজে বের করার। আজ এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে এমন কেন মনে হচ্ছে যে ওকে না দেখতে পেলে মরেই যাব। আমি ওর বন্ধু হই, অনেক দূর থেকে এসেছি। বন্ধু? এতকাল কোথায় ছিলে? বিদেশ থেকে এসেছো নাকি? আপনি কি চেনেন কাকু বাড়িটা? তাহলে কাইন্ডলি আমাকে বলুন না, আপনারও দেরি হচ্ছে আর আমারও। আহা, চিনবো না কেন? এই এলাকায় সবাই চেনে, সবাই জানে। তুমি জানো না? কেমন বন্ধু বাবু কে জানে? বন্ধু চলে গেল, অথচ এতদিন বাদে তার খোঁজে এসেছো। পরিবারটাই শেষ হয়ে গেল। অমন মা লক্ষ্মীর মতো মেয়েটা কত কম বয়সী দেখেছি আমরা, একেবারে উন্মাদ হয়ে গেল। আর হবে না? ওখানে একমাত্র সন্তান চলে গেলে আর কি বা থাকে? কত ভালো ছিল পরিবারটা, শেষ হয়ে গেল। বছরের বেশি সময়টাই ওর চিকিৎসার জন্য হোমে রাখতে হয় ওকে। মাঝে মধ্যে আসে বাড়িতে, বলা একা থাকতে পারে না বাড়িতে, মঠে চলে যায়। স্ত্রী যখন ছুটি পায় তখন কটা দিন আসে, তাও সে পাগলামি চলতে থাকে। শুধু ওই কাজের মেয়েটা আর ছেলের সাথে কথা বলতে থাকে। মলয়ের পক্ষে সহ্য করা সম্ভব বলো তো? কে মলয়? কেন, তোমার বন্ধুর বাবা মলয় সেনগুপ্ত। তিনি মানে ওনার স্ত্রী ভাকুল? মানে কি, কেন? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না কাকু। ঋষি মানে তোমার বন্ধু ঋষভ, সে তো এক গাদা ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করলো। তার কদিন আগে ওদের কাজের বাচ্চা মতো মেয়েটা
ওদেরই বাড়ির ছাদ থেকে পড়ে মরে গেল। পা পিছলেই পড়েছিল, তবুও থানা পুলিশ হয়েছিল। কিন্তু মলয়ের চেনাশোনা আছে, টাকাও আছে, সামলে নিয়েছিল। কিন্তু ওই ছেলে নাকি মেয়েটাকে দেখতে পেত। ওর স্ত্রী পাড়ার মহিলাদের বলেছিল সে কথা। জরি, আপনি জরির কথা বলছেন তো? গলার আওয়াজটা একটু চড়ে গেল মৌতুলির। ও কি শুনছে, কেন শুনছে কিচ্ছু বুঝতে পারছে না, মাথা ফাঁকা লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওই রকমই নাম ছিল, ঠিক। সবই তো জানো তাহলে। আপনি আপনি ঋষভের কথা কি বললেন কাকু? ওই তো সুইসাইড করেছে ও। জানতে না, তাই না? কতদিন আগে? তা হবে প্রায় বছর 2-1। রাস্তার মাঝখানেই ধপ করে বসে পড়ল মৌতুলি। বৃদ্ধ তাড়াতাড়ি বললেন, এই এই কি হলো তোমার? এই গরমে রোদে অমন ঢেকে রেখেছ কেন মুখ? হ্যাঁ, সেই জন্যই তো শরীর খারাপ করছে। জল খাবে? কথাগুলো কানে ঢুকলেও মাথায় ঢুকছে না। মাথার ভেতর হাজার পোকার ভোঁ ভোঁ শব্দ। 2 বছর আগে ঋষভ সুইসাইড করেছে, তাহলে কিভাবে কথা বললো ওরা? জরি, সেও তো মারা গেছে। তাহলে ঋষভ রোজ প্রায় ওর মা বাবার মতোই জরির গল্পও করতো কিভাবে? ওকে চা করে দেয়, মৌতুলির কথা জরি জানে। এসব তাহলে কি ছিল? ভাবতে ভাবতেই জলের ছিটে এসে লাগলো মুখে। ভিড় জমেছে একটু। ওড়নাটা সরে গেছে মুখ থেকে মৌতুলির। মুখের ডান দিকটা পুরোটাই পোড়া, কুঁচকে কালো হয়ে থাকা চামড়া, একটু বাঁকা ঠোঁট। চোখে সানগ্লাস দেখে উপস্থিত ভিড় একটু যেন থমকে গেল। ডান দিকের চোখটাও গেছে ওর, অ্যাসিডের ছিটে চোখ গলিয়ে দিয়েছিল। এখন শুধুই চামড়া, তাই সানগ্লাস পরে থাকে মৌতুলি। কিন্তু আজ সবটা মেলে ধরবে ভেবেছিল ঋষভের কাছে। তাতে যা হয় হতো। নিজের ভালোবাসার কথাটা জানাতে এত দূর এসেছিল, সারা রাত ট্রেন জার্নি করে। ফেসবুকে থাকা ঠিকানাটুকু ভাগ্যিস মনে ছিল, ওটুকুই সম্বল করে চলে এসেছিল। ভেবেছিল ঋষভের সামনে দাঁড়িয়ে ওড়না সরিয়ে সানগ্লাস খুলে ওর চোখের দিকে তাকিয়ে বলবে, তোমাকে ভালোবেসে ফেলেছি জানো, চাইনি এটা করতে, কিন্তু করে ফেলেছি। তুমি ভেবো না কোনো দাবি নিয়ে এসেছি আমি, শুধু জানাতে এসেছি। যাকে এতটা ভালোবেসে ফেললাম সেই জানবে না, এটা তো হয় না। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই ঋষভ। তুমি আমাকে দেখতে চেয়েছিলে এতবার, নিজেকে দেখাতেই ছুটে এসেছি তাই। আর এতেই আমার শান্তি। ও দিদি, এই শরীর ঠিক লাগছে একটু, ডাক্তারখানায় যাবেন? ভিড় থেকে বলল একটি ছেলে। বিড়বিড় করে মৌতুলি বলল, আমাকে ঋষভদের বাড়ি নিয়ে যাবে ভাই, প্লিজ প্লিজ ভাই। ঋষিদাদের বাড়ি? প্লিজ ভাই, হাত জোর করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন। তবে ওরা কেউ বাড়িতে নেই বোধ হয়। বসুন আমার বাইকের পেছনে। দেখলি জরি, কি? আমি ঠিক ছিলাম। কেমনে? ভালোবাসার প্রতি তোর এত বিতৃষ্ণা, আমার কিন্তু তা নেই। আমার বিশ্বাস পৃথিবীতে ভালোবাসা আছে। ঠিক তো আমি? হ ঠিক, তোমার কপাল বটে দাদা। মায়েরা কোন মুলুক থেকে চুইটা আইছে কেন না কয়টা মাস ফোনে কথা হইছে? কথাও না, মেসেজ। ওই হলো গিয়া, তোমার কপালটা ভালো গো দাদা। ভালো? হাসালি রে জুলি, ভালোই বটে ঠিক। মরণের পর যদি জানতে পারতে যে তোমারে ভালোবাসি বলে সে তোমার টিয়াকে ভালোবাসি কেবল, তখন বুঝতে মনে হতো দি গলা টিপে নিকেশ করে। তুই তো তাই দিয়েছিস তোর বরকে, গলা টিপে নিকেশ করে। তোমারও দোষ আছে। সেদিন যখন সাইকেল নিয়ে গেল, কেন আমার মাথায় ঢোকাইলে ওর পেছন পেছন যাইতে,
তুমি বললা, আমি ও সাইকেলের পিছন চাপি চলে গেলাম শ্বশুর বাড়ি। আর গিয়ে তো বরটাকে মেরেই ফেললি। বেশ করছি, হারামজাদা একখান, সব কটারই মারতাম। ওর মা বাপ ভাই বোন সব কটা আমার টেহার জন্য, সে কি দুঃখ। কেবল তোমার জন্যই ফিরলাম। তোমার পাশে তখন কেউ ছিল না গো দাদা, খুব ছোট ছিলাম। আমার এখন মায়ের পেটের আপন দাদা ছিল, সাপে কেটে মরে। আমি তারে কখনো দেখতে পাইনি মরণের পর। তুমি কেমন দেখতে পেতে আমারে, মায়া হলো বড়। তা বেশ করেছিস, কিন্তু মা কেন আমাদের দেখতে পায় বলতো? আমরা তো চাইনি সেটা। মা সুস্থ থাকুক, এটাই চেয়েছিলাম। একটা মাত্র পোলা মরে গেলে মা সুস্থ থাকে না গো। মৌতুলি বাইক থেকে নেমেছে 10 মিনিট। সাথের ছেলেটা পলাশ, চেনে ঋষভ, পাড়ারই ছেলে। ওকে চলে যেতে বলল মৌতুলি, ও চলেও গেল। এখন ওদের বাড়ির গেটে ঝোলা বিরাট তালাটার দিকে তাকিয়ে আছে মৌতুলি। কি মিষ্টি মেয়েটার সামনে, ছবির চেয়েও সুন্দর। এই সামান্য কারণে ও ছবি পাঠায়নি কখনো। বোকা মেয়ে। বলতো ঋষভ নাকি ভয় পাবে, ঋষভের ছবি দেখতে চাইতো। পাগলিটা জানতো না ওর ছবি উঠবেই না। মৃত মানুষের শরীর পোড়ানোর পর তার ছবি ওঠে, প্রেতের ছবি ওঠে না, ওঠে না। গেটের সামনে তখন বসে পড়েছে মৌতুলি, কাঁদছে হাঁটুতে মুখ গুজে। পেটটা ফুলে ফুলে উঠছে বারবার। কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজেছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ্ম রাজে হায়, চরণ পদ্ম রাজে হায়, অমৃত জ্যোতি কিবা সুন্দর ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজেছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। দাদা, ও দাদা, বল। কাঁদতেছো? মেয়েটা কেমন কাঁদছে দেখ আমার জন্য। কটা দিন মাত্র কথা হয়েছে, তাতেই এত ভালোবাসাও আছে রে পৃথিবীতে। আসে বলি তো তুমিও কাঁদতেছো, মরার পর কাঁদতে দেখিনি তোমার কখনো। ছাদের কার্নিশে পা ঝুলিয়ে বসে আছে জরি আর ঋষভ। দুজনের চোখ ভেসে যাচ্ছে জলে।
ঋষভ আর মৌতুলির ফারাক একটাই, ঋষভ দেখতে পাচ্ছে মৌতুলিকে, কিন্তু কিচ্ছু করতে পারছে না। ওর সে ক্ষমতাই নেই, প্রকৃতির সে ক্ষমতা ওকে দেয়নি। আর মৌতুলি দেখতেও পাচ্ছে না ঋষভকে। এক মৃত মানুষ তাকে ভালোবেসেছে, সে নিশ্চিত। কিভাবে সে জানে না। খুব ইচ্ছে করছে একবার সেই মৃত ঋষভ সেনগুপ্তকে একবার দেখার, কিন্তু ও পারছে না। ওর সে ক্ষমতাই নেই, প্রকৃতির সে ক্ষমতা মৌতুলিকেও দেয়নি। আপনারা শুনলেন লেখিকা শ্রীতমা সেনগুপ্তর কলমে কুহক গল্পটি। গল্পের নাট্য রূপান্তর সহ গল্পের সূত্রধার ও কথক হিসেবে ছিলাম আমি, অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন এনামুল খান, শুভদীপ ঘোষ, বর্ণিশা ভট্টাচার্য, নীল চক্রবর্তী, অধ্যায় সাহা, সৌরভ রায়, নম্রতা চক্রবর্তী, দেবশ্রী চক্রবর্তী পণ্ডিত ও প্রাহি। ধ্বনি সংযোজনে ছিলেন রিম্পা ঘোষ। আবহ নির্মাণে ছিলেন সায়ন দত্ত। প্রচ্ছদ করেছেন সৌম্যদীপ গুঁই। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর ভালো লাগলে গল্পটি শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।